আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদের স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা, চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা। এবং ভূমিকম্পের ঝুঁকিতে থাকলেও বাংলাদেশে প্রস্তুতিতে ঘাটতি রয়েছে বলছেন বিশ্লেষকরা, সমন্বিত গবেষণার তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যা 7:07 তিনি হাসপাতালে প্রবেশ করেন। প্রধান উপদেষ্টার কাছে বেগম জিয়ার স্বাস্থ্যের সার্বিক চিত্র তুলে ধরেন বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল সহায়তা করছে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। গত 23 নভেম্বর থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে আসেন প্রধান উপদেষ্টা। এ সময় বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। পরে মেডিকেল বোর্ডের সদস্যরা বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। রাত 10টায় বেগম জিয়ার চিকিৎসা সহায়তার জন্য এভারকেয়ারে আসেন চীনের প্রতিনিধি দল। এর আগে বুধবার সকালে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল এভারকেয়ারে আসেন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে সাবেক 3 বারের এই প্রধানমন্ত্রীর। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি 2025 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর এনডিসি 2025 কোর্সে অংশ নেন মোট 96 জন কোর্স সদস্য। এর মধ্যে 18টি দেশের 29 জন সদস্যও অংশগ্রহণ করেন। দেশের উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, সামাজিক ও গঠনমূলক কাজে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। Your achievement represents years-long hard work, dedication and perseverance. বাংলাদেশের কৌশলগত অবস্থান দেশের জন্য বিশাল সুযোগের দ্বার উন্মোচন করেছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসনীয়। ন্যাশনাল ডিফেন্স কলেজ বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। Still we will have to play a very historical role very soon in our national election and referendum coming February to make it. আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এটা হবে স্মরণীয় নির্বাচন। এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেজন্য সশস্ত্র বাহিনীর সহায়তা প্রয়োজন।
and the nation will remember with pride. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী, নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আই এর ক্যামেরা। দর্শক, আজ জানবো নির্বাচন ঘিরে মুন্সিগঞ্জের ভোটারদের কথা। প্রথম ভোটার হচ্ছে, তো আমি অনেক এক্সাইটেড যে আমি প্রথম ভোট দিব। তো আমি এরকম কাউকে ভোট দিতে চাই যারা আমাদের জন্য অনেক ভালো কাজ করবে, আমাদের জন্য উৎসাহিত করবে, যেমন রাস্তাঘাট নির্মাণ ভালো করবে, নারীদের শিক্ষা উন্নয়ন অনেক সহযোগিতা করবে, নারীদের সব দিক দিয়ে সাপোর্ট করবে, নারীর উন্নয়নের সব ক্ষমতা করবে, নারীদের নিরাপত্তা আরো বেশি করবে। আমি চাই একজন যোগ্য প্রার্থীকে ভোট দিতে, যে আমার দেশের উন্নয়ন করবে এবং সার্বিক উন্নয়ন করবে। ভোট কেন্দ্র যাতে সুশৃঙ্খল বা কোনো কিছু শৃঙ্খলা ভোট থাকে এরকম করব, যাতে নিরাপত্তা থাকে সবকিছু। জনগণের প্রতিশ্রুতিগুলো তারা পূরণ করতে পারবে, তাদেরকে আমি ভোট দিব। আসলে আমরা বিগত সময়ে জাতীয় নির্বাচন বলি বা স্থানীয় নির্বাচন যাই বলি, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। কখন গিয়ে দেখেছি যে আগেই ভোট দেওয়া হয়ে গেছে, আবার কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ কেউ নির্বাচিত হয়েছে। তো এখন আমরা আশা করছি এই সামনের ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা আশা করছি আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। যারা নিজের স্বার্থ দেখবেন না, যারা জনগণের স্বার্থ দেখবেন, যারা মৃত্যুর পরও 1000 বছর বেঁচে থাকবেন এই বাংলার বুকে, তাদের মতো লোকজন আমরা জনপ্রতিনিধি হিসাবে দেখতে চাই। সারা মুন্সিগঞ্জেই দুই একটা রাস্তা সবাই ভাঙ্গা, সেহেতু মানুষ এরকম একটা লোককে চায় যিনি রাস্তাঘাট কর্মী বান্ধব, মানুষের কাজ করবে, উন্নয়নের কাজ করবে। সবাই চাচ্ছে একটা সুষ্ঠু ভোট হোক, যে ভোটের মাধ্যমে তারা তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবে। বর্তমান তো যুব সমাজ মানে এলোমেলো হয়ে গেছে নানাবিধ কারণে। এখন চাই সেগুলা তো যাতে জনপ্রতিনিধি একটু দেখভাল করুক। দর্শক, এবার অন্যান্য সংবাদ। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। পাশাপাশি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। সন্ধ্যায় প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম এসব তথ্য জানান। প্রসিকিউশন প্রতিবেদন যাচাই বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দিবে। জটিল ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ভূমিকম্পের ঝুঁকিতে থাকলেও প্রস্তুতিতে ঘাটতি রয়েছে বলে মত বিশ্লেষকদের। সম্প্রতি কয়েক দফার ভূমিকম্পের পর আগাম প্রস্তুতির তাগিদ সহ বিভিন্নভাবে সতর্ক করেছেন ভূতাত্ত্বিকরা। ঝুঁকি কমাতে সমন্বিত গবেষণা, কার্যকর পরিকল্পনা এবং প্রস্তুতির বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসির রিপোর্ট। টেকটনিক প্লেটের নড়াচড়া সহ নানা কারণে বিশ্বজুড়ে প্রতিনিয়তই অনুভূত হয় ভূমিকম্প, যার মধ্যে বেশিরভাগই মৃদু। তবে কিছু ভূমিকম্প হয়ে ওঠে অত্যন্ত শক্তিশালী এবং বিধ্বংসী, যার কাছে অসহায় হয়ে পড়ে মানুষ। ভৌগোলিকভাবে বাংলাদেশ ইন্ডিয়ান, ইউরেশীয় এবং বার্মিজ টেকটনিক প্লেটের ওপরে অবস্থিত। মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট এবং চট্টগ্রাম সহ এসব টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্পের ঝুঁকিতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল। গত 21 নভেম্বর 5.5 মাত্রার ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক অনলাইন সংবাদ ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত প্রতিবেদনে এটিকে ভূমিকম্পের সতর্ক সংকেত হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু এর প্রতিক্রিয়া ও প্রস্তুতিতে জাতীয় সক্ষমতা বৃদ্ধির তাগিদ বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির। বাস্তবতা বলছে, পূর্ব প্রস্তুতি না থাকলে মাঝারি মাত্রার ভূমিকম্পেও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে রাজধানী ঢাকা সহ জনবহুল ও ভঙ্গুর নগর কাঠামোর শহর। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সচেতনতার পাশাপাশি আগাম প্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, ভূমিকম্প ও আমাদের প্রস্তুতি এই নিয়ে বিশেষ পর্ব দেখবেন আজ রাত 10টা 15 মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে।
দেশের অন্যান্য শহরের মতো ফরিদপুর শহরের আয়তনও দিন দিন বেড়েই চলেছে। নগরায়নের এই বিস্তারে কমেছে কৃষি জমি, বাড়ছে পরিবেশের উপর চাপ। তবে এরই মাঝে একদল মানুষ ব্যতিক্রমী উদ্যোগে শহরে ফিরিয়ে আনতে চেষ্টা করছেন হারানো সবুজ। নিজেদের বাড়ির ছাদকে কাজে লাগিয়ে তারা গড়ে তুলছেন ছাদ কৃষি। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। ফরিদপুর শহরের হাবেলি গোপালপুর এলাকা। এখানেই শৈশব থেকে বসবাস করেন শিপ্রা গোস্বামী। ছোটবেলা থেকেই গাছের প্রতি ছিল তার গভীর ভালোবাসা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শহরের কংক্রিটের দেয়ালে যেন আটকে যেতে বসেছিল সেই কৃষিপ্রেম। তবে হার মানেননি তিনি, নিজের বাড়ির ছাদেই গড়ে তুলেছেন সবুজ এক ছাদ কৃষি। কবে থেকে আমি গাছ লাগাই আমি জানি না, মানে এত ছোটবেলা থেকে আমি লাগাই। যখন বাবা মা টব কিনে দিত না, তখন হাড়ি ভাঙার মধ্যে, ওই পটের মধ্যে। পেশায় আইনজীবী, ব্যস্ত সময়ের মাঝেও প্রতিদিন নিয়ম করে গাছের যত্ন নেন তিনি। তার বিশ্বাস, প্রতিটি গাছেরই আছে নিজস্ব অনুভূতি আর ভাষা, যা মন দিয়ে অনুভব করা যায়। গাছ কথা বলতে পারে এবং গাছ মানুষকে বোঝে, এটা আমি অনেকবার টের পেয়েছি। আমার এখানে একটা লেবু গাছ আছে, 7 বছর যাবৎ পেলে পুষে বড় করছি, কিন্তু কোনো লেবু ধরে না। আমি যেদিন ওকে ফেলে দিব, সেদিন আমি যে দেখি কি ওর গাছে, ওর পাতার পাশে একটা ফুল, হ্যাঁ, মানে ও একটা ফুল দেখে আমি খুব কান্না করেছিলাম সেদিন। আমার মনে হয়েছিল আরে ওর বাচ্চার এত শখ। তখন আমার মনে হয়েছে ওর গাছে যদি লেবু কখনো না হয়, আমি যদি বেঁচে থাকি, তাহলে এই লেবু গাছ আমি কোনদিন ফেলবো না। যখন নগর কেড়ে নিচ্ছে ফসলের জমিন, তখন এই উদ্যোক্তা ভাবছেন পরিবেশ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ছাদ কৃষি হতে পারে কার্যকর এক সমাধান। প্রকৃতির প্রতি গভীর প্রেম থেকেই, সেই ছোটবেলা থেকেই কৃষি, গাছগাছালি এগুলির প্রতি যত্নশীল শিপ্রা গোস্বামী, এবং এখানটা এসে এই বয়সে গাছগাছালি, ফল ফসল উৎপাদনে একটা পুরোদস্তুর ছাদ কৃষকে পরিণত হয়েছেন, যার এই উদ্যোগটি শুধু আশপাশে নয়, তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের ভেতরেও মধ্যে প্রাণীর সম্প্রসারণ ঘটিয়েছে। ফরিদপুর সদরের শিপ্রা গোস্বামীর ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3টা 5 মিনিটে হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। মুক্তিযুদ্ধে প্রতিরোধ ও যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল চট্টগ্রাম। যুদ্ধ শুরুর আগেই চট্টগ্রাম বন্দরে অস্ত্রবোঝাই জাহাজ সোয়াত থেকে অস্ত্র খালাস ঠেকিয়ে দেয় স্থানীয় জনতা ও বাঙালি সেনারা। 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন অপারেশন সার্চলাইট শুরু করে, তখনই 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনা কর্মকর্তা, সদস্য, আধা সামরিক বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ মিলে গড়ে তুলে প্রতিরোধ। বিদ্রোহে চট্টগ্রামের 16 শহর, হালিশহর, ইপিআর ক্যাম্প এবং নৌবাহিনীর বাঙালি সদস্যরাও অংশ নেন। দ্রুতই চট্টগ্রাম শহর ও সেনানিবাসের নিয়ন্ত্রণ আসে। যুদ্ধে পিছু হটে পাকিস্তানি বাহিনী। অনেক পাকিস্তানি সেনা অফিসার ও সদস্য বন্দীও হয়। মেজর জিয়াউর রহমানের পরিকল্পনায় কালুরঘাট বেতার কেন্দ্র দখলে নেন সেনা মুক্তিযোদ্ধারা। সেখান থেকেই স্বাধীনতার ঘোষণা দেন তখনকার 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়াউর রহমান। দীর্ঘদিন চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল দখলে রাখেন দেশপ্রেমে উদ্বুদ্ধ সশস্ত্র বাহিনীর সদস্যরা। পরে কৌশলগত কারণে তারা পিছু হটেন। সোয়াত জাহাজের অস্ত্র খালাস প্রতিরোধ থেকে বাঙালি সেনাদের বীরত্ব এবং স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামকে আলাদা স্থান দিয়েছে গৌরবময় মুক্তিযুদ্ধে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পবিত্র ওমরাহ পালন করে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি। ওমরাহ পালনে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব।
উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান তপন, যুব দলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ, জাসাসের আহ্বায়ক রফিকুল হক চৌধুরী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মক্কা প্রাদেশিক বিএনপির আহ্বায়ক জহির আহমেদ হিরো সহ অন্যান্যরা। এবার কৃষি সংবাদ। উচ্চমূল্যের মশলা ফসল পেঁয়াজ ও রসুন আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছে জাজিরার কৃষক। বিনা চাষ পদ্ধতিতে ঝুঁকি কম থাকায় ও তুলনামূলক ফলন বেশি হওয়ায় কৃষক এদিকেই বেশি ঝুঁকছেন। মাটির উপযোগিতা অনুযায়ী পেঁয়াজ রসুনের আবাদ ও ফলন বাড়াতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুর জেলায় ঐতিহ্যগতভাবেই সবচেয়ে বেশি পরিমাণে মশলা ফসলের আবাদ হয়ে থাকে জাজিরা উপজেলায়। প্রতি বছরের মতো এবারও উচ্চমূল্যের ফসল পেঁয়াজ ও রসুন আবাদ করছেন জাজিরার কৃষক। তবে ভরা মৌসুমে পেঁয়াজ রসুন আমদানি বন্ধের দাবি কৃষকদের। 15-20 দিন আগে থেকে আমাকে এখানে বিনা চাষে পেঁয়াজ রসুন আবাদ করা হচ্ছে। টিভিটা যদি ভালো হয় 12 মন 13 মন হয়, আর সোয়াটা যদি ভালো হয় 10-11 মন। যখন পেঁয়াজ রসুনটা আসে তখন দেখা যায় যে বাইরেতে পেঁয়াজ রসুন আসে পড়ে, ওই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের লাভটা একটু কম হয়। যদি বাইরেতে একটু কম আসে তাহলে আমরা গৃহস্থরা লাভটা একটু বেশি হয়। পরিকল্পিতভাবেই পেঁয়াজ ও রসুন আবাদ ও ফলন বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের বিনা চাষে পেঁয়াজ ও রসুন আবাদের পরামর্শ প্রদান করে যাচ্ছি, কারণ বিনা চাষে পেঁয়াজ ও রসুন আবাদের ফলে আনুপাতিক হারে কৃষকের উৎপাদন ব্যয় কম হয়, ঝুঁকি হ্রাস পায় এবং ফলন বৃদ্ধি পায়। জাজিরা উপজেলায় এবার 5,555 হেক্টর জমিতে পেঁয়াজ ও রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হলেও থেমে নেই মাদারীপুরের আড়িয়ালখা নদের অবৈধ বালু উত্তোলন। জলবায়ু পরিবর্তন ও দুর্বৃত্তদের আগ্রাসনে সৃষ্ট ভাঙনে পাড়ের ফসলি যেমন ভাঙছে, তেমনি বিপন্নের হুমকিতে বসতবাড়িও। স্থানীয়দের অভিযোগ, অভিযানে কিছু শ্রমিক আটক হলেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। রাহাত হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে মুশাহিদ রনির রিপোর্ট। দিনের বেলায় মাঝ নদী থেকে তুললেও গভীর রাতে নদীর পাড় থেকেই চলে বালু উত্তোলন। বৈধ ইজারা না থাকলেও মাদারীপুর শহরের গোড়াইন থেকে তাল্লক পর্যন্ত আড়িয়ালখা নদে বছরের পর বছর চলছে অবাধ বালু উত্তোলন। এমন পরিস্থিতিতে নদী ভাঙনের তীব্রতা বাড়ায় ফসলি জমির পাশাপাশি বিপন্ন অবস্থায় বসত ভিটাও। স্থানীয়দের অভিযোগ, বাধা দিলেই জুটে হামলা মামলার ভোগান্তি। এই যে বাড়িঘর দাঁড়ে, এই বাড়িঘর কোন সময় ভাঙ্গা পড়িয়া জায়গা ডেজার দিয়া কাটিয়া লইয়া জায়গা, এই আল্লাহ মাহবুব জানে। অনেক ডেজারই আছে, আর 4-5টা চলে, সন্ধ্যায় শুরু করে রাত 12টার বলো কিনে লাগাই দেয়। এই লোক আবার পর দিন বিকেলে মারি করে। আমরা পাহারাও দিই, পাহারাও দিলেও আমাকে খুব ভয় বাতর দেয়। সব মনে করেন যে ডেরাজারে কাইডা লইয়া যাইতাছে। যে দলেই ক্ষমতা আসুক তারা মাটি চুরি করেই যাচ্ছে। এলাকার লোকজন তাদেরকে প্রতিহত করার জন্য যাবে কেন? তারা তো মাস্তান পাইবে, তারা মাস্তান পালে। জেলা প্রশাসক তার কাছে অনেকবার দরখাস্ত দেওয়া হয়েছে। দরখাস্ত দেওয়ার পরে সর্বোচ্চ একদিন অফ থাকে, একদিনের পরে আবার তারা যে কিভাবে প্রশাসন ম্যানেজ করে আবার সে আগের মতোই কাটে, আরো বেশি কাটে। বালু উত্তোলনকে বড় সমস্যা আখ্যায়িত করে সচেতনতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলছে প্রশাসন। কিছুদিন আগে আমরা যৌথ অভিযানের মাধ্যমে বেশ কয়েকটি ড্রেজার এবং বেশ কয়েকজনকে আমরা জেল জরিমানার আওতায়ও এনেছিলাম। এর সাথে আরও অনেক স্টেক হোল্ডার রয়েছে। বালু বন্ধে পানি উন্নয়ন বোর্ড, কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাথে উপজেলা, সকলকে মিলে কাজ করতে হবে। পরিবেশ প্রতিবেশ রক্ষা ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে আড়িয়ালখা নদে দ্রুত অবাধ বালু উত্তোলন বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের। মুশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা। চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা। এবং ভূমিকম্পের ঝুঁকিতে থাকলেও বাংলাদেশে প্রস্তুতিতে ঘাটতি রয়েছে বলছেন বিশ্লেষকরা। সমন্বিত গবেষণার তাগিদ। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।